বড় ফুপুদের বাড়ির সামনে টুলের উপর আমি আর বাবা বসে আছি। এই বাড়িটা 3 তলা। বাড়ির সামনেই বড় একটা আম গাছ, যেখানে কয়েকটা টুল আর বেঞ্চ রাখা। ফুপু এখানে বাবার সাথে আমাকে বসতে বলেছেন। বাড়ির ভিতরে ফুপা তার বন্ধুদের সাথে মিটিং করছেন। এখন বাড়ির ভিতরে যাওয়া যাবে না। বাবাকে দেখে বলেন, ভাইয়া তুমি সব সময় এমন একটা শার্ট পরে আসো কেন? ভিতরে রবিনের বাবার সব কাছের মানুষ। এমন পোশাক তো আমাদের ড্রাইভারও পরে না। বাবা হেসে বলেন, আমি তো জানতাম না তোদের বাড়িতে অনুষ্ঠান। না ভাইয়া, তেমন অনুষ্ঠান না, ওনারা তো মাঝে মধ্যে আসে। তোমাকে কতবার বলছি এখানে আসলে একটা ভালো পোশাক পরে আসবে। আমার মান সম্মানও তো যায় তোমাদের জন্যে। বাবা হেসে বলেন, শোন রে, আমি তাহলে এখানে বসি। বাবা আমাকে নিয়ে আম গাছের পাশে টুলে বসেন। আমি পায়ের দিকে তাকিয়ে দেখি জুতায় ময়লা। হাত দিয়ে ময়লা মুছে নেই। একটা জুতো ছেঁড়া, গত রাতে বাবা সেলাই করে নিয়ে এসেছেন। ছেঁড়া অংশের দিকটা অন্য পায়ে দিয়ে চেপে ধরে বসি, যেন সেলাই বোঝা না যায়। ফুপু কিছুক্ষণ পরেই একটা প্লেটে করে কিছু ফল নিয়ে এসে বাবার সামনে দাঁড়ায়। বাবাকে বলেন, কি বলবা তাড়াতাড়ি বলো, আমার আবার ভিতরে যেতে হবে। বাবা বলেন, আমাদের শুভ্র এবার এসএসসি পরীক্ষা দেবে, তাই তোর কাছে আসলাম। ফুপু বলে, এসেছো ভালো করেছো, তবে এখন আমার হাতে টাকা পয়সা নেই। রবিনের বাবাও জরুরি কথা বলছেন। আমি পরে তোমাদের বাসায় যাব, কেমন? ফুফু আমাকে বলে, তোর গায়ে রবিনের শার্ট হবে না? রবিনের কিছু শার্ট আছে, ওর গায়ে ছোট হয়। ফুফু আমাকে দাঁড়াতে বলে। আমি উঠে দাঁড়াই। ফুফু বলে, হ্যাঁ হয়ে যাবে। বাবার দিকে তাকিয়ে বলে, ভাইয়া একটু বসো, আমি দুটো শার্ট নিয়ে আসছি। ফুপু বাড়ির ভিতরে যেতেই বাবা আমার হাত ধরে বলে, চল, এক্ষুনি যেতে হবে। বাবার মুখের দিকে তাকিয়ে বলি, ফুপু না বসতে বললেন? বাবা বলেন, কাজ আছে, যেতে হবে। আমার চোখে প্লেটে রাখা ফলের দিকে। ফল খেয়ে তারপর যেতে ইচ্ছা করছে। ফল থেকে কয়েক টুকরো হাতের ভিতরে নিয়ে নেই, যেন বাবা না দেখে। বাবা আমার হাত ধরেই পথে এসে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে হাঁটতে থাকে। মিনিট 10 হেঁটে আমার দিকে তাকিয়ে বলে, হাতের ভিতরে কি দেখি? আমি বলি, কই কিছুই না। বাবা আমার হাতটা নিজেই খুলে দেখে হাতের ভিতরে ফলের 3টা টুকরা। বাবা হাত থেকে ফলগুলো নিয়ে রাস্তায় ফেলে দেয়। এত মানুষের ভিড়ের ভিতরে দাঁড়িয়ে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর আবার হাঁটতে শুরু করে। আমিও চুপচাপ বাবার সাথে হাঁটি আর মনে মনে চিন্তা করি, বাসায় যেয়েই মায়ের কাছে বিচার দিব। চোখের পানি গাল বেয়ে নামছে। হাত দিয়ে চোখ মুছতে মুছতে বাবার সাথে হাঁটি। আগামী সপ্তাহে সোমবার আমার এসএসসি পরীক্ষা শুরু। পরীক্ষা উপলক্ষে আমার সব বন্ধুরা নতুন পোশাক কিনলেও আমার কোনো নতুন পোশাক কেনা হয়নি। মা বাবাকে বেশ কয়েকবার বলেছেন আমাকে পোশাক কিনে দিতে। বাবা বলেন, এখন তো বেতন পাইনি, আর হাত একেবারে খালি। দেখি শুভ্রকে নিয়ে ওর ফুপুর বাসায় যাব, ওরা তো কিছু না কিছু দিবে, তাই না? তখন একটা পোশাক কিনে দিব। বাবা ভেবেছিলেন ফুপু কিছু টাকা দিবে, তবে ফুপু পুরানো শার্ট দেওয়ার কথা বলেছেন। শুনেই আমাকে নিয়ে বের হয়ে আসেন। বাসার কাছাকাছি এসেছি, বাবা আমাকে নিয়ে একটা ফলের দোকানের সামনে দাঁড়ায়। একটা আপেল আর একটা কমলা কেনেন। আমার হাতে একটা আপেল আর একটা কমলা দিয়ে বলে, এই দুটো খা এখানে বসে। আমার চোখে শুকিয়ে যাওয়া পানি আর বুকের ভিতরে অভিমান নিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। বাবা ফল দুটো হাতে দিয়ে বলেন, এখন এখানে বসে এই দুটো খা। আমি একটা টুলে বসি। আপেলটা পুরোটা খাই। তখন বাবা বলেন, বাকিটা রাখ, বাসায় যেয়ে খাবি। তোর বোনকে অল্প একটু দিস। আমি হাতের ভিতরে কমলা নিয়ে হাঁটতে শুরু করি। বাবা হাঁটতে হাঁটতে বলেন, রাগ করছিস আমার উপর? আমি কোনো উত্তর দেই না। বাবা আর কিছু জিজ্ঞেস করেন না। পথে হাঁটার সময় ভাবছিলাম বাবার বিরুদ্ধে মায়ের কাছে বিচার দিব, তবে বাসায় ফিরে মাকে আর কিছু বলতে ইচ্ছে হয়নি। থাকুক না আমার ভিতরে। ফুপু যদিও বলেছেন আমাদের বাসায় আসবেন, তবে আসেননি, হয়তো ভুলে গেছেন। পরীক্ষার আর একদিন বাকি। মা বাবাকে বলেন, কারো কাছ থেকে ধার করে হলেও যেন আমাকে একটা শার্ট কিনে দেয়। বাবা তখন একটা বুদ্ধি বের করেন। ঘরে তার একটা শার্ট আছে। বাবাকে এই শার্টটা তার অফিসের বস গিফট দিয়েছিলেন, তবে পরা হয়নি। বাবা পরীক্ষার আগের রাতে আমার একটা পুরনো শার্ট নিয়ে বের হয়ে যান। বাসায় ফেরেন গভীর রাতে। বাবার সেই বসের দেওয়া শার্ট কেটে আমার জন্যে শার্ট বানিয়ে নিয়ে আসেন। সেই শার্ট পরেই আমি পরদিন সকালে পরীক্ষা দিতে যাই।
বাবা আমাকে নিয়ে পরীক্ষার হলে আসেন। রিকশায় বসে দেখি বাবা যে শার্টটা গায়ে দিয়ে আসেন, সেই শার্টের কলারের দিকটা রংচটা হয়ে গেছে। হাতা একবার ছিঁড়ে গেছিল, মা সেলাই করে দিয়েছে, সেই সুতো দেখা যায়। রিকশা থেকে নামার পরেই আমার চোখে পানি আসে। বাবা হেসে বলেন, এত চিন্তা করিস না, মন দিয়ে লিখবি। পরীক্ষার আগে কান্না করিস কেন? আমি বলি, বাবা তুমি একটু জড়িয়ে ধরো, ভয় লাগছে যেতে। বাবা আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত রেখে বলেন, এই দোয়া করে দিলাম, এবার যা। বাবা জড়িয়ে ধরতেই ঝুম বর্ষার মতো চোখে পানি চেসে যায়। আমার বাবার একজোড়া চামড়ার জুতা, যে জুতা এখন পর্যন্ত বেশ কয়েকবার সেলাই করা হয়েছে। একটাই শার্ট, যে শার্ট মা সেলাই করেছেন কয়েকবার, সাদা নীল লাল সুতোয়। বাবার ছোট একটা চাকরি, বেতন 11,000 টাকা, সেই টাকায় আমাদের চলতে হয়। দিন মাস বছর চলে যেতে শুরু করে, বাবার বয়স বাড়ে, পুরনো শার্টটা আর পরা হয় না। এবার একটা শার্ট কিনেন, সেই এক শার্টে অফিসে যায়। আমার পড়াশোনা যখন শেষ হয় তখন বাবা চাকরি ছেড়ে অবসরে যান। এরপর বাবা মা দুজনেই গ্রামে চলে যায়। ছোট বোনের বিয়ে হয়েছে, ওরা দেশের বাহিরে গেছে গত বছর। আমি কোচিং সেন্টারে পড়াই আর নিজে চাকরির জন্য পড়ি। শহরে থাকতে যে কয়টা টাকা দরকার হয়। বাবা মা গ্রামে যাবার 2 বছর পরেই সহকারী জজ হিসেবে আমার চাকরি হয়। বেতন পাওয়ার প্রথম মাসেই বাবার জন্যে সবচেয়ে দামি একটা শার্ট কিনি, বাড়িতে যাই। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। বাবা বাজারে ছিলেন, আমাকে নিয়েই বাড়িতে যায়। বাড়িতে যেয়ে ব্যাগ খুলে মায়ের জন্যে কেনা শাড়িটা দেই আর বাবার জন্য কেনা শার্টটা মায়ের হাতে দেই। মা বাবাকে শার্টটা দিয়ে দেয়। পরদিন সকালে বাবা তার পুরাতন শার্টটা গায়ে দিবেন, তখনই মা বলে, শুভ্র যে শার্ট কিনেছে ওইটা গায়ে দাও। বাবা হেসে বলেন, এত দামি শার্ট গায়ে দিয়ে বাজারে যাব নাকি? কোথাও অনুষ্ঠানে গেলে তখন পরব। মা বাবার হাত থেকে তার পুরনো রংচটা শার্টটা নিয়ে ছিঁড়ে বলে, এবার তো পরবে। আমি ঘরের ভিতর থেকে শার্টটা নিয়ে বাবার হাতে দেই। বাবা বলেন, শুভ্র ওই শার্টটা ছেড়বার কী দরকার ছিল বলো তো? আমি বলি, বাবা দরকার ছিল, তুমি এখন এটা পরবে, আর আমি এরপর যখন আসবো আবার শার্ট নিয়ে আসবো। বাবা হালকা কুঁজো হয়ে গেছেন, তবে শার্টটায় বাবাকে বেশ মানিয়েছে। একেবারে রোদমাখা আকাশের মতো লাগছে বাবাকে আকাশি রঙের শার্টে।